السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের মাখরাজ সহকারে ৩ হরকত দিয়ে হরফের উচ্চারণ চলতেছিল। তো আমরা ৩ নাম্বার মাখরাজ পর্যন্ত হরফের উচ্চারণের চেষ্টা করছি। মাখরাজ বলা হয় উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। ১ নাম্বার মাখরাজ, প্রথম যে ৩ টা মাখরাজ তিনোটাই হলো হলক থেকে, অর্থাৎ কণ্ঠনালী থেকে। ১ নাম্বার হলকের শুরু থেকে হামজা, হা। ২ নাম্বার হলকের মধ্যখান থেকে আইন, হা। আর ৩ নাম্বার হলকের শেষ থেকে গইন, খ। গয়েনের উচ্চারণটা আমাদের হইছিল। তবে একটা বিষয় যে গত ক্লাসে কিন্তু বলা হয়েছিল যে আমরা প্রত্যেকেই ৫ টা হরফের উচ্চারণ শোনাবো হোয়াটসঅ্যাপে। তো আমাদের ভিতর কিন্তু মাত্র ২ জন, মাহফুজ ভাই এবং তানভীর ভাই, এই ২ জন শুনাইছেন। আর বাকিরা শুনাননি। এটা একটু শুনাইলে ভালো হইতো। আসলে ক্লাসে যদি পড়া না শুনে একটু ক্লাস টাইমের বাহিরে শোনা যায়, ওই ক্ষেত্রে ক্লাসে নতুন পড়ার জন্য একটু বেশি সময় পাওয়া যায়। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। গত ক্লাসের আগ পর্যন্ত তো আমাদের ৫ টা হরফ হইছে। তো এর ভিতরে হামজার ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় একটু দুর্বল হয়ে যায় উচ্চারণটা। একটু শক্তভাবে করা। অ্যা, ই, উ, এই ধাক্কাটা একটু স্পষ্ট রাখা। হায়ে আমাদের তেমন একটা সমস্যা নেই। ২য় মাখরাজে আইন এবং হা। তো তুলনামূলকভাবে হায়ের ক্ষেত্রে সমস্যাটা একটু কম। তারপরেও কিছুটা থাকে। তবে আইনের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি দেখা যায়। আইন অনেকটা হামজার মতো হয়ে যায়। তো এইখানে আ, রি, রু, এই যে আ, আ, এই হলকের মাঝের চাপটা এটা আওয়াজের মাধ্যমে আওয়াজে প্রকাশ করতে হবে। যেন হলকের শুরু থেকে আ, ই, উ এমনটা হয়ে গেলে কিন্তু আমাদের আইনের উচ্চারণ ঠিক থাকবে না। ওই ক্ষেত্রে শব্দ পরিবর্তন হয়ে অর্থও পরিবর্তন হয়ে যাবে। তো আইনের ক্ষেত্রে একটু খুব সচেতন থাকবো। তো বিগত দিনেও বলা হয়েছিল যে সমস্ত ক্ষেত্রে যে হরফের উচ্চারণটা আমরা করতেছি এটা যদি একেবারে পরিবর্তন হয়ে যায়, এইটা ঠিক না থাকে, শ্রোতারা আমি কি উচ্চারণ করলাম এইটা যদি বুঝতে না পারে, ওই ক্ষেত্রে কিন্তু এই উচ্চারণের কারণে আমার শব্দর গঠন পরিবর্তন হয়ে যাবে, অর্থও ঠিক থাকবে না। তো এই সমস্যাগুলো হলো বড় ধরনের সমস্যা। এই ভুলগুলাকে তেলাওয়াতের ক্ষেত্রে বলা হয় লাহানে জলি, জালি বা বড় ভুল। আর এই বড় ভুল হওয়ার কারণে কোনো ক্ষেত্রে দেখা যাইতে পারে যে নামাজও নষ্ট হয়ে যায়। কারণ তেলাওয়াত তো হলো নামাজে ফরজ। তো ফরজের মাঝে যদি ত্রুটি থেকে থাকে, বড় ধরনের ত্রুটি, তো ওই ক্ষেত্রে তো নামাজের ফরজ তরক হওয়ার কারণে নামাজও নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের ভুল থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে।
আর সর্বোপরি তেলাওয়াতের ক্ষেত্রে ভুল তো ভুলই। ছোট ভুলটাও আমরা ছোট করে না দেখে বড় করেই দেখব। কারণ এটা একটা মহৎ হ্যালো। বড় কোনো কাজের ভিতর ওই ক্ষেত্রে ছোট ভুলটাও আসলে ছোট ভুল থাকে না। ও কারণ আমাদের তেলাওয়াতটা হইতেছে আল্লাহর জন্য। আল্লাহকে যদি আমি একটা ত্রুটিপূর্ণ জিনিস দেই, তো এটা তো আল্লাহর শানে খেলাফ। এটা একটা বেয়াদবির মতো। তো নিজ ইচ্ছায় নিজের গাফিলতির কারণে যেন এই ধরনের কোন প্রকার ভুল আমাদের তেলাওয়াতে না থাকে, আমাদের এই চেষ্টা করতে হবে সর্বদা। আর বাকি বড় ভুল এর দ্বারা তো আমার এই তেলাওয়াতটা এমন হয়ে যাবে যে নামাজই হইতেছে না। একেবারেই অচল, অচল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকতে হবে। তারপর গইন, গইনের উচ্চারণের ক্ষেত্রে যেটা যে গইন হরফের যে উচ্চারণটা এটা যদি আমরা একটু উপরের দিক থেকে করি গ, গি, গু, শ্রোতারা হয়তো বুঝতে পারবে যে এটা গইন করার চেষ্টা করা হইতেছে। বাকি গইনটা কিন্তু গইন হবে না। অর্থাৎ এইটা আরবি গইন হলো না, বাংলা গইন হয়ে গেল বা বাংলা গ হয়ে গেল। তো এইখানেও অন্তত মাখরাজ আমাদের ঠিক রাখতে হবে। যেকোনো হরফের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজ হলো একেবারে বাধ্যতামূলক বিষয়। তো মাখরাজের ক্ষেত্রে কোনো প্রকার উম, ত্রুটি এটা গ্রহণযোগ্য না। তো ৩ নাম্বার মাখরাজের দ্বিতীয় হরফ ছিল খ, গইন, খ। আর এই দোনোটা হরফের উচ্চারণের কাছাকাছি আমাদের বাংলাতেও গ এবং খ এই ২ টা বর্ণ আছে। এইটা থাকার কারণে আমাদের সমস্যাটা একটু বেশি হয়ে যায়। শুনতে কাছাকাছি মনে হয়। তো খ এর মাখরাজটা কি? ৩ নাম্বার মাখরাজ হলকের শেষ থেকে গইন, খ। গইন, খ। আর বলছিলাম যে গইনের তুলনায় খ কিন্তু হলকের শেষের একটু উপরিভাগ ব্যবহার করা হয় খ এর উচ্চারণ করার ক্ষেত্রে। তো খ এর উচ্চারণটা জবর দিলে হয় খ, জবর খ। আর যে ৭ টা হরফের কথা বলা হয়েছিল মোটা হয়। তো এর ভিতরে খও একটা। সদ, ত, জ, গইন, খ, কফ। তো ২ টা আমাদের অলরেডি হয়ে গেল। গইন একই মাখরাজে এই ২ টা গইন এবং খ। এর পরবর্তীতে আসবে কফ। তো ৩ টা কাছাকাছি। আর সদ্দ, ত, জ, ত হরফের ধারাবাহিকতা অনুযায়ী একসাথে। খ জবর খ, খ জবর খ। তো এইখানে যদি আমরা এইভাবে বলি খ, খ, তখন কিন্তু আমরা মাখরাজ থেকে অনেকটা সামনে চলে আসি। জিহ্বার মাখরাজের খ এর মাখরাজ হলো হলকের শেষ। তার পরবর্তীতে হলো উপরের দিকে আসলে জিহ্বার গোড়া। তো জিহ্বার গোড়ার থেকেও আমরা কিছুটা সামনে চলে এসে খ এভাবে বলি। যেটা কি যেমন ভাবে কিনা আমরা বাংলা খ উচ্চারণ করি। খ না হয়ে আরো ভেতর থেকে খ, খ, খ জবর খ, খ জের খি, খ জের খি, খি, খ জের খি, খ জের খি। জেরের সময় মোটা হরফগুলোর ক্ষেত্রে একটু সমস্যা বেশি দেখা যায়। জবর এবং পেশ দিয়ে উচ্চারণ করতে গেলে মোটা হরফের উচ্চারণটা তুলনামূলকভাবে একটু সহজ। আর জেড দিয়ে করতে গেলে একটু মোটা করা কঠিন হয়ে যায়। তো খেয়াল রাখতে হবে যেন এইখানে মোটা থাকে। আর গইন, খ এই ২ টা হরফ এইটা এমন যে যদি মাখরাজ ঠিক থাকে ওই ক্ষেত্রে মোটাটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো মোটা করার জন্য আমাকে আলাদা আর কিছু করার প্রয়োজন হয় না। খ জের খি, খি, খ জের খি। অনেক সময় দেখা যায় যে খ উচ্চারণ করতে গিয়ে একটা অতিরিক্ত আওয়াজ হয় যেটা কিনা এই ধরনের খি, খি, খ। এই অতিরিক্ত যে একটা এই ধরনের আওয়াজ, এই আওয়াজটা আমাদের যেন না হয় এই দিকটা খেয়াল রাখতে হবে।
খ জের খি, আর পেশ দিয়ে খ পেশ খু, খ পেশ খু। তো একসাথে যেটা হয় ৩ হরকত দিয়ে খ খি খু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। তো এবার ইনশাল্লাহ আপনারা একটু এই হরফের খয়ের উচ্চারণটা একটু শোনাবেন। জি, তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ৩ নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ, খ জবর খ, খ জের হি, খ পেশ খু, খ হি খু। আচ্ছা, তো এই জেরের সময়টায় আরেকটু যদি মোটা ভাবে করা যায় তাহলে উচ্চারণটা আরো সুন্দর হয়। খি খি। জি উস্তাদ। খ আবার বলি উস্তাদ। খ জি হি খু। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, মাহফুজ ভাই শোনাবেন। আচ্ছা, আমাদের মাখরাজ না বললেও চলবে, মাখরাজ বলতে হবে না, উচ্চারণ শুনুন, বানান করে তারপর একসাথে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। খি খু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর কামরুল ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। জি, মাশাআল্লাহ। এরপর সাব্বির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। খু। আচ্ছা, জি, মাশাআল্লাহ। আমাদের খয়ের উচ্চারণটা আলহামদুলিল্লাহ যারা শুনাইলেন ভালো হয়েছে। তো আমাদের শুনানোর ক্ষেত্রে আমরা অনেকে একটু পিছে থাকি, একটু অগ্রগামী হইতে হবে। এইটা ক্লাসে যদি শুধুমাত্র আমরা নীরবে শুনে যাই, তো ওই ক্ষেত্রে উপস্থিতি বোঝা যায় না। খালি সংখ্যা দেখা যায় কিন্তু উপস্থিতিটা অনুভব করা যায় না। ইনশাআল্লাহ আমরা একটু পড়াশোনার ক্ষেত্রে বা কোনো প্রশ্ন করলে ওই উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু সাড়া দেওয়ার চেষ্টা করব। জি, শুনান। আচ্ছা, এক ভাই হাত উঠাইছেন, আপনার নাম দেওয়া নেই। নামটা আপনি একটু নামটা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। রাজু। রাজু ভাই, জি আপনার ভাই। এখানে নামটা আর কি দিয়ে দিবেন। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি জি। ৩ নম্বর মাখরাজ খয়ের উচ্চারণ। খ জি। জবর খা, খ জের খি, খ পেশ খু, খ খি খু। আচ্ছা, হ্যাঁ, রাজু ভাই আরেকবার বলেন। খ জবর খ জবর খ, জি, খ খ জের জে, খি, হ্যাঁ, খ খ পেশ, পেশ খু, একসাথে কি হয়? খ খি খু। জি, আচ্ছা, মাশাআল্লাহ। রাজু ভাই, এই উচ্চারণটাকে আরেকটু নিচের থেকে বলার চেষ্টা করতে হবে যেন আওয়াজটা একটু মোটা হয়। জি অর্থাৎ খ, খি, খু, খ, জি, আমি একবার বললি খি, তাহলে ওস্তাদ। খু। জি, খ খি খু। জি, আচ্ছা। তোফাজ্জল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খ জবর খ, খ জের কি, খ পেশ খু, খ খি খু।
আচ্ছা, মাশাআল্লাহ। তোফাজ্জল, এই বাংলা যেভাবে খয়ের উচ্চারণ আমরা করি ক, খ, তো ওই জায়গাটা যেন আমরা আরবি খ এর ক্ষেত্রে ব্যবহার না করি। এর থেকে আরেকটু নিচে নামতে হবে। যে কারণে আওয়াজটার মাঝে অনেকটা পরিবর্তন হয়ে ২ টার পার্থক্য কেমন হয়? বাংলা খ যদি আমি বলি খ, খি, খু, খ, খি, খু। খ খি আর খু আরবিটা হয় খ, খি, কু। একটু মোটা ভাব খ থাকে নিচে। খি খু। আচ্ছা, জি। সজীব ভাই শোনাবেন। জি, সজীব ভাই। স্যার, আমার কি নেটওয়ার্ক ঠিক আছে? কথা বোঝা যায়? সজীব ভাই, আচ্ছা, উস্তাদ, আমার কি কথা বোঝা যায়? আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি, শোনা যাচ্ছে কথা। আপনি খয়ের উচ্চারণ শোনাবেন। খ জবর খা, খ জের খি, খ পেশ খু, খ আচ্ছা, খি হু। খু। আচ্ছা, ঠিক আছে। জি। এই যে ২ টা হরফ খ এবং গইন, এই ২ টা হরফের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যেন যতটা নিচের থেকে বলা যায়, যতটা ভেতর থেকে বলা যায়, আমাদের ২ টা হরফের উচ্চারণ তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা যাই। এরপরে হলো ৪ নাম্বার মাখরাজ। তো ৪ নাম্বার মাখরাজটা হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ২ নুক্তাওয়ালা কফ। এইখানে জিহ্বার বিষয়টা তো স্পষ্ট। জিহ্বার গোড়া। তারপরে হলো তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তো এই যে জায়গাটার কথা বলা হইলো, এই জায়গাটার ব্যবহারটা সাধারণত আমরা বাংলার ক্ষেত্রে করি না। বাংলার ক্ষেত্রে এই জায়গার ব্যবহারটা নেই। এইটা আমরা বাংলার কোনো উচ্চারণের জায়গার মাধ্যমে এর ধারণা আমরা পাবো না। তো এইটা বোঝার জন্য একটা পথ হইলো আমরা যেটা বাংলা ক, খ, গ যেখান থেকে করি এর থেকে একটু পিছনে যাইতে পারলেই আমাদের কফের উচ্চারণটা হবে। এর থেকে একটু পেছনে যাইতে হবে। তো ৪ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া ২ নুক্তাওয়ালা কফ, কফ। আর এখানে তালু বলতে মুখের উপরের অংশ, যেটাকে আরবিতে বলতে গেলে বলা হয় সাকফুল ফামি বা মুখের ছাদ। আমাদের মুখের উপরের যে অংশ এটা ২ রকম থাকে। সামনের দিকের যে অংশটা ওইটা হলো শক্ত, আর পিছনের দিকের যে অংশটা ওইটা হলো নরম। এখানে যে চিত্রটা ব্যবহার করা হইছে ওই চিত্রের মাঝেও কিন্তু এই বিষয়টা স্পষ্ট। ওইখানে দেখেন যে পিছনের দিকের যে অংশটা আছে এইটাকে একটু ভিন্ন রঙে রাখা হইছে। সামনের দিকের উপরের অংশটাকে হলুদ রঙের মতো একটা কিছু দেওয়া হইছে। তো এটা হলো মুখে হাত দিলেও দেখতে পারবো আমরা। কিছুটা শক্ত ১ম দিক থেকে, এর পেছনের দিকটা হলো নরম। তো কফ উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের ওই পিছনের দিকের নরম অংশটা ব্যবহার করতে হবে আরকি। আর কফের ক্ষেত্রে আসলে আমাদের সবাই কি শুনতে পাচ্ছেন? না, উস্তাদের উস্তাদ, কথা আপনার কথা শুনতে পাচ্ছি না। মুভি নট নেটের সমস্যা এবার। জি, মনে হয়।
আসসালামু আলাইকুম উস্তাদ জি, কোনো কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলে আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, এই জন্য একটু সমস্যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। আচ্ছা, আমরা ৪ নাম্বার মাখরাজের কথা বলতেছিলাম। আহ, আচ্ছা, কতটুকু শোনা গেছে তাও তো বুঝতে পারতেছি না। যাই হোক, বিষয়টা হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, আর যেটা বললাম যে নরম তালু, তো আমাদের নরম তালু ব্যবহার ঠিক থাকে, তবে জিহ্বার গোড়ার বিষয়টা আমরা একটু সামনের দিকে চলে যাই আর কি অনেক সময়, যেটা কিনা ক, খ, বাংলা ক, খ ওই দিকটায় চলে যাই। তো কফের হলো জিহ্বার গোড়ার থেকে, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তারপর উচ্চারণ করতে হয়। তো কফের উচ্চারণটা হয় জবর দিয়ে, কফ জবর ক, একটু ধাক্কা দিয়ে জোরালো ভাবে বলতে হয়। কফ জবর ক, একটা হলো ক, ক, আর এটা হলো ক, ক, কফ জবর ক। জের দিয়ে হয় কফ জের কি, কফ জের কি, আর পেশ দিয়ে হবে কফ পেশ কু, কফ পেশ কু। একটু জোরে ধাক্কা দিতে হবে, অন্যথায় আওয়াজটা শিথিল হয়ে যাবে। একসাথে হয় ক কি কু, ক কি কু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। এভাবে একটু শক্ত করে আমরা কফের উচ্চারণের চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আচ্ছা, এবার শোনাবেন আপনারা ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমে সজীব ভাই আছেন। জি, সজীব ভাই। জি সরি, হ্যালো। জি, শোনা শোনা যাচ্ছে। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। আচ্ছা, সজীব ভাই, জবর এবং পেশের ক্ষেত্রে আরেকটু জোরালো করতে পারলে ভালো হয়, তবে হচ্ছে কফের দিকেই আছে, কিন্তু জেরের ক্ষেত্রে কিন্তু কি হয়ে গেল, যেটা কিনা মাখরাজ থেকে উপরে চলে আসলাম। একটা হলো কি, আর একটা হলো তুই, কে, তুই। কে। জি, ক তুই তু, এভাবে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকি এইভাবে। আচ্ছা, তৌহিদ ভাই। আচ্ছা, আমরা উচ্চারণ গুলা এখন তো উচ্চারণ করার চেষ্টা করতেছি আমরা। তো যখন আমাকে শোনাবেন তখন তো যে শোনাবেন সে পড়বেনই, আর বাকিরা আমরা চুপচাপ না থেকে প্রত্যেকেই পড়তে থাকবো ইনশাল্লাহ। জি, তৌহিদ ভাই। জি উস্তাদ। অফ অফ জবর অ, অফ জের ওই, অফ পেশ উ, অ অ ওই উ। আচ্ছা, জেরের উচ্চারণটা হচ্ছে মাখরাজ ঠিক আছে, কিন্তু আর একটু ক্লিয়ার, কই, কই না কই, ঠোঁটটা খোলার বিষয়টা আর একটু লক্ষ্য রাখবেন। জি উস্তাদ। তো আমাদের তো একটা কথা হয়েছিল যে জবর এবং জের এই দুইটার সময় ঠোঁট আমরা টান টান করে রেখে তারপর উচ্চারণ গুলো করবো, আর পেশের সময় একেবারে গোল করে কই। আর মোটা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটু গোল হয়ে যাইতে চায়, তো এই চাওয়াটাকে পূরণ করা যাবে না। আচ্ছা, জি, মাশাল্লাহ। এরপর রাজু ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 3 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পড়িত হয় বা উচ্চারিত হয়। কফ জবর ক, জি, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। আচ্ছা রাজু ভাই একটু উপরে চলে গেল, কিন্তু কয়ের দিকে চলে গেল অনেকটা, বাংলা ক বর্ণের দিকে। আরো নিচের থেকে ক, ক, প, ক, কি, কি, কু, উ। এই যে উ, একটু বাজে আওয়াজটা, একটু বাজাইতে হবে। ক, জি কি, কু, ক, কি, কু, এভাবে। যেমন সূরা ইখলাসের ভিতরে আমরা পড়ি কুল, কুল হুয়াল্লাহু আহাদ। দেখেন, জি একটা হলো কুল আর একটা হলো কুল। কুল, কুল। জি আরবিতে এমন কফ এবং কাফ দুইটা হরফ আছে, এরপরেই আসবে কাফ। তো এই দুইটা হরফের ক্ষেত্রে এই কফটা যদি আমরা দুর্বল ভাবে করি বা একটু উপর থেকে করি, ওই ক্ষেত্রে কিন্তু কাফের উচ্চারণ বোঝা যাবে। তো তখন কিন্তু দেখা যাবে যে অর্থে পরিবর্তন চলে আসবে। যেমন মনে করেন কুল এর জায়গায় যদি বলি কুল, অর্থ কিন্তু পরিবর্তন হয়ে ভিন্ন রূপ ধারণ করে। যেমন কুল এর অর্থ হলো যে বলুন, বলতে বলা হচ্ছে। আর যদি বলা হয় কুল, তখন হয় যে খাওয়ার নির্দেশ করা, খাইতে বলা কুল। হইতেছে। তো কেমন অর্থ হয়ে, এই দিকটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। জি আচ্ছা এরপর সাব্বির ভাই। কফ জবর ক, কফজের কি, কফ পেশ কু, ক কি কু। কু। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ হচ্ছে। আরেকটু শক্ত করার চেষ্টা করবেন, মাখরাজ ঠিক আছে মোটামুটি। ইনশাআল্লাহ। মশিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 4 নং মাকরাস, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয়। কফ, কফ জবর ক, কফজের কি, কফ পেশ কু, ক কি কু। জি মশিউর রহমান ভাই, আরেকটু জোরালো করতে হবে, আরেকটু নিচের থেকে, নিচের থেকে আহ, ক কি কু, ক কি কু। এভাবে আর কি। আচ্ছা জি মাশাআল্লাহ। তানভীর ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমার এই যে নামাজের কারণে আজকে একটু লেট হয়ে যাচ্ছে, মানে 39-40 বাজছে। আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ নামাজ তো অবশ্যই পড়তে হবে, জামাত যদি জি এমনটা জি জি হয় তো জামাত আগে পড়ে নিবেন। জি জিহ্বার বিসমিল্লাহির রহমানির রহিম, জিহ্বার আচ্ছা গোড়া মাখরাজ বলতে হবে না, তানভীর মাখরাজ ভাই। বলবো শুনতে? না মাখরাজ বলতে হবে না, উচ্চারণ থেকে শুরু ও করেন। আচ্ছা। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। হ্যাঁ তানভীর ভাই, আহ একটু কাফের দিকে চলে যাচ্ছে। তো এখানে ক কি ক কু, ক কি কু, ক ক কি কু। ক কি কু, ক কি কু। তবে একটু আওয়াজটাকে জোরালো করতে। হ্যাঁ, একটা হলো ক আর একটা হলো ক। ক, ক। তো যেমন পার্থক্য কি, কি, কু, কু, ক, কি, কু, এভাবে আর কি। আচ্ছা জি মাশাআল্লাহ। মানে এটা আসলে আল্লাহ। ওস্তাদ চেষ্টা করতে হবে, মানে অনেক চেষ্টা। হ্যাঁ জি জি একটু জি সময় দিতে হবে আর কি। জি 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 আরবিতে দেখা যায় যে যেহেতু 28টা হরফ উচ্চারণে আসে হরকত দিয়ে, তো এর ভিতরে কিছু কিছু হরফ আছে যে ক্ষেত্রে আমাদের একটু সমস্যা বেশি হয়। তো কফ এদের মাঝে একটা। এই এই সমস্ত যখন আমাদের উচ্চারণগুলো প্রত্যেকটা হরফের উচ্চারণ হয়ে যাবে, তো তখন আমরা একটা ধারণা চলে আসবে যে ব্যক্তিগতভাবে আমার কোন কোন হরফে সমস্যা। এই হরফগুলাকে চিহ্নিত করে তো এদের পিছনে একটু বেশি সময় দেওয়া। তো এই পর্যন্ত আসছি আমরা। তো কয়েকটা হরফ কিন্তু আমরা অলরেডি হয়ে গেছে আমাদের 7টা হরফ আজকে কফ নিয়ে। তো এর ভিতরে যেটা আমাদের সমস্যা ওইটাতে আমরা একটু আলাদা করে সময় দেব।
হাঁটা চলার মাঝে এইভাবে একটু মুখে উচ্চারণ করার চেষ্টা করব। আস্তে, আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আল আমিন ভাই। হ্যাঁ, আল আমিন ভাই শুরু করেন। আচ্ছা। এরপর আসেন মাহফুজ ভাই। কফ জবর ক, কফ জের খই, কফ পেশ কু, ক কি কু। কু। হ্যাঁ, পেশের সময় আরেকটু ধাক্কা দিলে অনেকটা লাইনে চলে যাবে। তো কু, জবর জেরে মাখরাজের দিকেই আছে। আরেকটু জোরালো করতে হবে। পেশের সময় বিশেষ করে কু, 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 ক, কি, কু, ক কি কু। কু। হ্যাঁ, আচ্ছা। তোফাজ্জল ভাই। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। আচ্ছা, তোফাজ্জল ভাইয়ের আবার একটু অন্যরকম হয়ে গেল। পেশেরটা কিছু অনেকটা কাছাকাছি, কিন্তু জবর এবং জেরেরটা কিন্তু একটু কয়ের দিকে চলে গেল। ক, 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 কি, ক, কু, ক, ক ক, কি, কু, কি, ক, কি, কু। ক কি কু, ক কি কি। কু। হ্যাঁ, যেন একেবারে বাংলা কয়ের মতো হয়ে না যায়। মোট কথা হইলো এইটা। আগে খেয়াল করবো, চেষ্টা করবো। আমরা আগে খেয়াল করব যে আমাদের উচ্চারণটা কোত্থেকে হচ্ছে। যেমন আমরা বাংলা ক যখন করি, ওই সময়টায় এই মুখের ভিতরে স্পষ্টটা একটু অনুভব করার চেষ্টা করি। যে জিহ্বার গোড়াটা উপরের, জিহ্বার কোন অংশটা, হ্যাঁ, যে জিহ্বার কোন অংশটা তালুর সঙ্গে লাগতেছে। এইটা যখন বুঝতে পারবো, ওই সময় আমার যেটা করণীয়, যে এর থেকে একটু পিছনের অংশটা লাগাবো। তো এই জন্য আপনাদেরকে আগেও বলা হয়েছে যে আমরা যখন একটা হরফ ঠিক করার জন্য চেষ্টা করব, ওই সময়টায় মাখরাজের যে স্পর্শ, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। যদি এমন হয় যে উচ্চারণ করতেছি কোন জায়গা কোন অংশের সাথে লাগতেছে, এইটা বুঝতে পারতেছি না। তো এই জন্য যেহেতু হলকের যে মাখরাজ গুলি আছে, এইখানে তো ভিতর দিয়ে হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না। তো এখন থেকে যে মাখরাজ গুলো আসবে, এগুলো দেখা যায় যেমন যে কিছু কিছু মাখরাজ তো আয়না নিয়ে দেখলে উচ্চারণের সময় মাখরাজের অংশটা দেখাই যায়। আর এই যে মাখরাজ গুলা আসতেছে, আহ, এখন যেগুলা আসবে, এইখানে বাহির থেকে দেখা না গেলেও হাত দিয়ে স্পর্শ করা সম্ভব। তো একটু হাত দিয়ে স্পর্শ করে দেখার চেষ্টা করব আসলে কোন অংশ কোন অংশের সাথে লাগাইতে হবে। তো হাত দিয়ে স্পর্শ করে দেখে, কারণ আসলে মুখের ভিতরের অংশগুলা একটা আরেকটার সাথে সবসময় লাগিয়ে থাকার কারণে আহ, একজন আরেকজনের স্পর্শ অনুভব করে না, বা একটা আরেকটার সাথে লাগলেও এটা বুঝতে পারে না। এটা একেবারে সহজভাবে বলতে দেখবেন, অনেক সময় ছোটবেলায় কথা মনে নাও থাকতে পারে, বড় হয়ে অনেক সময় দেখা যায় অনেকের দাঁতের কোনা ভাঙে আর কি। যেমন মনে করেন আমার মাড়ির দাঁতের দুইটা দাঁতের কোনা ভাঙা, অল্প একটু ভাঙা। তো প্রথম যখন এইটা ভাঙে, ওই সময়ে কয়েকদিন একটা অস্থিরতার মাঝে যায়, যে খালি মনে হয় যে জিহ্বাটা গিয়ে ওই জায়গাতেই লাগে, একটা অস্থিরতা কাজ করে। বা সহজে বুঝতে গেলে যে দাঁতের মাঝে যখন ছোট একটা কাঁটা ঢুকে বা কিছু একটা ঢুকে দাঁতের মাঝে, এইটা কিন্তু ব্যথা কিচ্ছু করে না, কোনো ব্যথা থাকে না, কিন্তু দেখা যায় যে খুব বেশি একটা অস্থিরতা কাজ করে। এর দ্বারা যেটা বোঝানোর উদ্দেশ্য যে মুখের ভিতরে একটা আরেকটার সঙ্গে লাগলে আমরা বুঝতে পারি না, কিন্তু বাহির থেকে যদি হাত দিয়ে এইটা স্পর্শ করি, তখন আর কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো আসলে কোন অংশটা ব্যবহার আমাদের করতে হবে। এইভাবেও একটু চেষ্টা করতে পারি, আমাদের জন্য একটু হলেও সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর নাহিদ ভাই, আপনি একবার শুনান।
আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। হ্যাঁ নাহিদ ভাই, এই জি কাফের মতো ওস্তাদ। হয়ে গেল কিন্তু অনেকটা। আরো একটু নিচের থেকে জোরালো ভাবে। ক কি ক কু, কি কু, ক কি কু। ক হ্যাঁ, একটা কি কি কু, এমন না হয়? কি, কি কি। এর পরিবর্তে কি। আচ্ছা, আপনি কফ জের কি। আমি ২ ভাবে বলি। আপনি জি এই ওস্তাদ। ২ টার মাঝে বলবেন যে পার্থক্যটা কেমন হইতেছে। জের দিয়ে কি, 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 কি। তো শুনলে এই ২ টার মাঝে পার্থক্য কি মনে হয়? একটা নর্মাল আমরা যে কি বলি এইটা, আর একটা একটু মানে ভারী, ভারী করে বলা এরকম। হ্যাঁ, ভারী। এইটা শুনলে এমনটা মনে হয়। মূলত যেটা হয় একটু ভারী তো আছে, একটু মোটা হয়। মূলত যেটা মাখরাজগত সমস্যা, কি বলতে গেলে আমরা জিহ্বার যে অংশটা ব্যবহার করি, তাই বললে এর থেকে কিছুটা পেছনের অংশ ব্যবহার করা হয়। তো আরেকটু পেছনের অংশ ব্যবহার করে তারপর কফের উচ্চারণটা করতে হবে আরকি। আচ্ছা, জি। আল আমিন ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি, আসসালামু আলাইকুম উস্তাদ জি। আমি আমার কথা শোনা যাচ্ছে? জি আল আমিন ভাই শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। আচ্ছা, আল আমিন ভাই, জবর এবং পেশের ক্ষেত্রে ঠিক মনে হচ্ছে। কিন্তু জেরের সময় অনেকটা সামনের দিকে চলে আসলে এমনটা মনে হয়। কি, কি, জি উস্তাদ জি। ক এবং কু, কু এই ২ টা মাখরাজের দিকেই আছে। তো জি কি উস্তাদ। কফ এই জের, জায়গাটা আরেকটু কফ পরিবর্তন। জের কি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে সহজে। আচ্ছা, তারপর দেখি। এইটা গেল আমাদের ৪ নাম্বার মাখরাজ। এরপরে হলো মাখরাজের ধারাবাহিকতা কিন্তু আমাদের এই মুখের ভিতরের অবস্থার ধারাবাহিকতা অনুযায়ী নিচের থেকে শুরু আস্তে, আস্তে বাহিরের দিকে আসতেছে। তো ৫ নাম্বার ছিল জিহ্বার গোড়া। ৪ নাম্বার তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া। ৫ নাম্বারটা হলো আরেকটু সামনে। তো এই মাখরাজের সাথে আমরা দৈনিক দেখা সাক্ষাৎ হয়। এদের ব্যবহার আমরা প্রতিনিয়ত করি। এই, এই যে এতক্ষণ কথা বললাম, এই যে বাক্যগুলো বলছি এর ভিতরেও কয়েকবার করা হয়ে গেল। অর্থাৎ যেটা কিনা আমাদের ক, খ, গ এর মাখরাজ। তো এর মাখরাজটা কি? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। জিহ্বার গোড়ার থেকে একটু সামনে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। তো এর মাখরাজ নিয়ে আমাদের সমস্যা নেই। এইটা উচ্চারণ করার সময় আমাদের মাখরাজে কারোই ভুল হবে না ইনশাআল্লাহ। তারপরেও কাফের উচ্চারণটা কেমন? কাফ জবর কা। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এইটা যদিও বাংলার সাথে মাখরাজগত দিক থেকে মিলে যায়, তবে মাখরাজের ব্যবহারটার ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকে। আরবি কাফের উচ্চারণটা বাংলা ক এর উচ্চারণের থেকে তুলনামূলকভাবে একটু মজবুত। মাখরাজের ব্যবহারটা একটু মজবুতির সাথে হয়। যে কারণে উচ্চারণটাও কিছুটা শক্তিশালী মনে হয়। তবে মাখরাজ একই। কাফের উচ্চারণ কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জের কি, কাফ জের কি, কাফ পেশ কু, কাফ পেশ কু। ৩ হরকত একসাথে। কা কি কু, কা কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। তো
এটা ইনশাল্লাহ আমাদের উচ্চারণগত সমস্যা হবে না। এর পরের মাখরাজটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, মশিউর রহমান ভাই, শুনাইতে যদি চান আপনি একা শুনান, সমস্যা নেই। ইনশাল্লাহ এটা আমাদের তেমন একটা সমস্যা হবে না। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি। আচ্ছা, ওই যে বললাম আরবি হরফ যদিও ২৮ টা উচ্চারণের ক্ষেত্রে আমরা ২৮ টা উচ্চারণ পাই, ২৮ টা হরফের। এর ভিতরে কিছু, কিছু হরফ আছে যেটা আমাদের জন্য কঠিন। তবে ওই কঠিন হরফের সংখ্যা তুলনামূলকভাবে কম। সহজ হরফের সংখ্যা তুলনামূলকভাবে আমাদের বেশি। যেটা কিনা বাংলার সাথে মাখরাজগত দিক থেকে একেবারেই মিলে যায়। আবার উচ্চারণ দিকটা একেবারেই ধরতে গেলে ৮০% একই। বাকি একটু মজবুতির দিক থেকে শক্ত, জোরালো এই ক্ষেত্রে দেখা যায় যে একটু পার্থক্য থাকে। তো এরপরে হলো ৬ নাম্বার মাখরাজ। ৬ নাম্বার মাখরাজটা হলো জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। ৬ নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। তো এই যে মাখরাজটা, এইটার সঙ্গেও আমরা পরিচিত। কারণ জিহ্বার এই অংশটা আমরা ব্যবহার করি। যেমন আমরা তালব বস, তালব বস যেভাবে উচ্চারণ করি দেশ, এই তালব বস। তালব বস আমরা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তারপর উচ্চারণ করি। এইখানে এই যে মাখরাজটার কথা বলা হইলো, তো এর সঙ্গে আমরা পরিচিত দৈনিক, এর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়। ৬ নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। তো একটু আগে যে কথাটা বলছিলাম যে আমাদের তালু হলো ২ ধরনের, শক্ত তালু, নরম তালু। কফ এবং কাফ এই ২ টা হরফের উচ্চারণের জন্য আমরা নরম তালু ব্যবহার করি। আর এই ৬ নাম্বার যে মাখরাজ জিম, শিন, ইয়া, এই ৩ টা হরফ উচ্চারণের জন্য আমরা কিন্তু শক্ত তালু ব্যবহার করি। আর এই ৩ টা মাখরাজকে এই ৩ টা হরফকে একই মাখরাজে নিয়ে আসা হইছে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। তো একই মাখরাজে থাকলেও আসলে এদের মাখরাজের যে ব্যবহারিক দিকটা এটা একেবারেই এক না, বা একই জায়গায় না। এখানে সহজে বলতে গেলে জিহ্বার মধ্যখানের যে সীমানাটা, এটা কিন্তু একটা বিন্দু না, এটা একটা মোটামুটি একটা জায়গা নিয়ে, ছোট একটা জায়গা না, এর ভিতরে কিছুটা জায়গা আছে। যেমন মনে করেন আমাদের তালুটা যদি এতটুক হয়, এটা মনে করেন মুখের উপরের তালু, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের উপরের তালু। তো তালুকে যদি আমরা ৩ ভাগ করি, ১, ২, আর এইটা মনে করেন নরম অংশ, এটা নরম অংশ। তো যথেষ্ট একটা জায়গা। জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সঙ্গে যে লাগাবো, বা জিহ্বার মধ্যখানেরও মনে করেন এইভাবে ৩ ভাগ করে, যে মাঝে একটু বড় জায়গা। তো জিম উচ্চারণ করার জন্য আমরা জিহ্বার মধ্যখানের একটু সামনের দিক ব্যবহার করব। অর্থাৎ এই লাল দাগ দেওয়া যে জায়গাটা দেখাইলাম, তো মনে করেন এই জায়গাটা আমরা জিম উচ্চারণ করার জন্য ব্যবহার করব। এরপরে আসে শিন। শিন উচ্চারণ করার জন্য আমরা একেবারেই জিহ্বার মধ্যখানের অংশটা ব্যবহার করব। একেবারেই জিহ্বার মধ্যখানের অংশটা ব্যবহার করব। আর ইয়া উচ্চারণ করার জন্য আমরা জিহ্বার মধ্যখানের পিছনের দিকটা ব্যবহার করব।
তো এইখানে জিহ্বারও যেমন ভাবে পার্থক্য হইতেছে, তালুরও এইভাবে পার্থক্য হবে। জিম উচ্চারণ করার জন্য এই মনে করেন এই যে আমরা জিহ্বার মধ্যখানের সামনের দিকটা ব্যবহার করব। তো জিহ্বার মধ্যখানের সামনের যে দিকটা আছে ওই বরাবর উপরের যে তালুটা আছে জিমের জন্য ওই তালুটা ব্যবহার করা হবে। শিনের জন্য একেবারেই মাঝের অংশটা ব্যবহার করব। তো তালুটাও একেবারে মাঝ বরাবর উপরের তালুটা। ইয়ার জন্য একটু পিছনের দিকটা ব্যবহার করব। তো ইয়ার ক্ষেত্রেও জিহ্বার যে অংশ ব্যবহার করা হইতেছে ওই বরাবর তালুটাকে ব্যবহার করা হবে। এখন আসি আমরা হরফের উচ্চারণ। তো মাখরাজটা কি হইল? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। আর এইখানে আমরা যে বিষয়টা মনে রাখার চেষ্টা করব, জিমের জন্য জিহ্বার মধ্যখানের সামনের দিক, শিনের জন্য জিহ্বার একেবারেই মধ্যখান, আর ইয়ার জন্য জিহ্বার মধ্যখানের পিছনের দিক। এবার আসি প্রথমে আমরা জিমের উচ্চারণ। জিমের উচ্চারণটা হবে জিম জবর যা, জিম জবর যা, জিম জের জি, জিম জের জি, জিম পেশ জু, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। এই মাখরাজটা আমাদের জন্য সহজ হইলেও পরিচিত হইলেও সমস্যা যেখানে হয় ওইটা হলো যে এইরকম উচ্চারণ আমরা এই জায়গার থেকে করি না। এখান থেকে আমরা শিনের উচ্চারণ তালব্য স্বর উচ্চারণ করি। তো শিনের উচ্চারণটা আমাদের জন্য সহজ, কিন্তু জিহ্বার মধ্যখানের সামনের অংশ ব্যবহার করে জিমের উচ্চারণটা যেমন এরকম ভাবে আমরা কোনো উচ্চারণ করি না, যে কারণে দেখা যায় যে যেহেতু জিমের উচ্চারণটা শুনতে কিছুটা জ এই ধরনের মনে হয়, এই জন্য আমাদের উচ্চারণটা যা জি জু এমন হয়ে যায়। যা, যা কিন্তু না, যা, যা। যা ব্যবহার করার জন্য আমরা কিন্তু একেবারে জিহ্বার মধ্যখানে সীমানা ছেড়েও সামনে চলে আসি। বলা যাইতে পারে যে জিহ্বার সামনের দিককে উপরের তালুর সঙ্গে লাগাইয়ে তারপর উচ্চারণ করি। যেমন মনে করেন আমাদের ওই চ, ছ, জ, বর্গীয় জ। তো বর্গীয় জ এর উচ্চারণটার মতো হয়ে যায় আমাদের আর কি। এইখানে আমাদের বাংলায় তো জ দুইটা, একটা হলো বর্গীয় জ আর একটা হলো অন্তঃস্থীয় জ। আমাদের জিমের ক্ষেত্রে হয়ে যায় বর্গীয় জয়ের মতো। আসলে জিমের উচ্চারণটা বর্গীয় জয়ের যে জায়গাটা ব্যবহার করে আমরা করি এর থেকেও পেছনে। এখানে আমরা যেহেতু জিহ্বার ওই অংশ বা তালুর ওই অংশ হাত দিয়ে স্পর্শ করতে পারি আঙ্গুল দিয়ে, আমরা আগে নিশ্চিত করব যে আমরা কোন জায়গাটা কোন জায়গার সঙ্গে লাগাবো। তো যখন লাগাইলাম, লাগানোর পর আমরা যে উচ্চারণটা করব দ্রুত ওইটা ওইখান থেকে করব। যা, জি, জু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। এইখানে যেন জাজি জু এমন না হয়। যা জি জু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। এভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে থাকি আর শুনাইতে থাকি। জি, প্রথমে তানভীর ভাই। জি ওস্তাদ, মানে পড়া দিতে চাচ্ছি এটা। জি, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। যা জি জু। আচ্ছা, মাখরাজের দিকটা ঠিক আছে, তবে একটা বিষয় এইটা মনে রাখতে পারলে ভালো। জিমের উচ্চারণ যখন আমরা করব ওই সময় কিন্তু আওয়াজের সাথে সাথে বাতাস বের হবে না। জিমের উচ্চারণটা হয় বাতাস মুক্ত,
অর্থাৎ বাতাস বের হওয়া বলতে মনে করেন জিমের উচ্চারণ যখন করব তখন যদি আমরা মুখের কাছাকাছি হাত নেই, হাতের উল্টা পিঠ, ওই সময় যদি জিমের উচ্চারণ করতে গিয়ে হাতকে বাতাস স্পর্শ করে তখন বুঝতে হবে যে আমার বাতাস বের হচ্ছে। তো এই বাতাসটাকে নিয়ন্ত্রণ করে যেন বাহিরের দিকে না যায়। যা, জি, জু এভাবে করার চেষ্টা করব। আচ্ছা, জি। আল আমিন ভাই। জি উস্তাদ জি। যা, জি, জু। হ্যাঁ, বানান ও জিম জবর করে বলেন। যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু। আচ্ছা, জি, মাশাআল্লাহ। আল আমিন ভাই, জি আর জি একটু উস্তাদ জি। পিছনের অংশ যদি ব্যবহার করা যায়, আর মনে হচ্ছে যে কিছুটা বাতাস বের হয়ে যাচ্ছে, ওই যেটা বললাম, তো বাতাসটাকে একটু নিয়ন্ত্রণ করে যা, জি, জু। যদি আমি বাতাস বের করে বলি তখন উচ্চারণটা শুনতে অনেকটা যা, জি, জু, এমন একটা এই ধরনের একটা ঝিরঝিরে আওয়াজ থাকে। এইটা মুক্ত। যা, জি, জু, যা, জি, জু, যেন এখানে এই ধরনের ঝিরঝির আওয়াজ হওয়ার সুযোগ না পায়। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর মাহফুজ ভাই শোনাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা আহ, এখন পড়াশোনার জন্য অনেকেই আগ্রহী। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে এইভাবে পড়া শোনাবো। জি, মাহফুজ ভাই। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু। আচ্ছা, মাহফুজ ভাই, হ্যাঁ, মাখরাজের উচ্চারণটা ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ। তো হরকতের উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি করতে হয়, তো উচ্চারণে আর একটু কম সময় নিবেন। আপনি হরফের নামে সময় নিতে পারেন যদি সময় নেওয়ার সুযোগ থাকে, হরকতের নামে একটু সময় নেওয়ার সুযোগ থাকে, কিন্তু উচ্চারণে সময় নেওয়া যাবে না। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু, যা, জি, জু, এভাবে অল্প সময় নিয়ে। জি উস্তাদ ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। নাহিদ ভাই। জিম জবর দা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু। আচ্ছা, মাশাআল্লাহ। নাহিদ ভাই, দুই একটা জি ওস্তাদ। জায়গায় কিন্তু একটু বেশি সামনে চলে আসলো, আবার ঠিকও ছিল, আবার একটু সামনেও চলে আসছে। একরকম রাখতে হবে। আরেকবার জিম একটু শুনি। জবর যা, হ্যাঁ, জিম জের জি, আচ্ছা, জিম দেখেন। পেশ জু। হ্যাঁ, জি, জিম না, জিম। একটা হলো জিম। জি, হ্যাঁ, জি। দুইটা একটু পার্থক্য খেয়াল করবেন। জিম, 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 যা, 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 এটা জি অনেকটা ওস্তাদ। ছাড়া সামনের দিকে চলে আসে। যা, জি, জু, যা, জি, জু। যেমন রজিম, রজিম, ওইখানে যদি বলি রজিম, তখন কিন্তু ওই উচ্চারণটা বেশি সুন্দর হবে না, আর ঠিক থাকবে না। জি না, জি, রজিম। আচ্ছা, জি। জি ওস্তাদ। এরপর আহ, সাজিদ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা, জি, জু। জু, আচ্ছা। হ্যাঁ, মাখরাজের দিকটা ঠিক আছে, বাতাসটা আর একটু নিয়ন্ত্রণ থাকবে। তো এই বাতাসের বিষয়টা আমাদের একটু সময়ের প্রয়োজন, খেয়াল রাখতে হবে আর কি। আর আরেকটা বিষয় যে এ- এটা কিন্তু জের না বলে আমরা জের, এটা মূলত হলো আসলে উর্দু শব্দ। জবর, জের, পেশ, জের মূলত উর্দুতে বলতে গেলে জের হয় আর কি, যা দিয়ে। তো সাধারণত আমরা জিম দিয়েই বলি জের, বাংলায় এইটা বলাই সুবিধা।
মূলত হলো জের, জিম জের জি। আর আরবিতে এই জবরকে বলা হয় ফাতহা। আরবি নামটাও জেনে রাখা ভালো। আরবিতে জবরকে বলা হয় ফাতহা, আর জেরকে বলা হয় কাসরা। কাসরা, কাসরা রা আবার উর্দু টানে হয়ে যায়। আর পেশকে বলা হয় দম্মা, পেশকে বলা হয় দম্মা। তো তিনটে হইলো ফাতহা, কাসরা আর দম্মা। ফাতহা, কাসরা, দম্মা। তো আরবি শব্দ মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ওস্তাদ, ইনশাল্লাহ। জি, মাশাআল্লাহ। এরপর তুফাজ্জল ভাই শোনাবেন। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। যা জি জু, জি ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, জিমের উচ্চারণটা কিন্তু দুর্বল উচ্চারণ না। জিমের উচ্চারণ হলো শক্ত উচ্চারণ। শক্তর হলো দুইটা আলামত বলতে পারি, বা লক্ষণ হলো দুইটা। একটা হলো বাতাস বন্ধ থাকা, আর একটা হইলো যে যখন আমরা যারা জজম বা সাকিন চিনি, উচ্চারণ জানি আর কি। জজম তো আমরা চিনি সবাই, যেহেতু আমরা জজমের সঙ্গে প্রাথমিক থাকলেও পরিচিত হয়েছি। ওই সময়টা আওয়াজ বন্ধ হয়ে যাওয়া, যেমন মনে করেন বা কলকলা হওয়া, আমরা অনেকে কলকলা হরফ চিনি। জিমের উচ্চারণ মোট কথা হলো শক্ত উচ্চারণ। জিমের উচ্চারণ যদি জা, জি, জু এইভাবে দুর্বল ভাবে করা হয়, তখন কিন্তু মাখরাজ ব্যবহার থাকলেও, মাখরাজ ব্যবহার ঠিক থাকলেও দেখা যাবে যে ওই একটু দুর্বলতা থেকে যায়। একেবারে পরিপূর্ণ শতভাগ ঠিক হওয়ার ক্ষেত্রেও কিছুটা বাধা থেকে যায়। এই জন্য জিমের উচ্চারণ, যেমনটা কিনা হামজার ক্ষেত্রে কফে, আমরা এই পর্যন্ত যে কয়টা উচ্চারণ করে আসছি এর ভিতরে হামজার উচ্চারণ ছিল শক্ত, পরে কফের উচ্চারণ ছিল শক্ত, কাফের উচ্চারণ শক্ত তবে কিছুটা দুর্বলতার ভিতরে আসে। আর এইখানে হলো জিমের উচ্চারণ শক্ত। জিমের উচ্চারণটা জোরালো ভাবে যা, জি, জু, যা, জি, জু এইভাবে করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর আব্বাস ভাই শোনাবেন। জি, আব্বাস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিম, জিম পেশ জু, যা জি। আচ্ছা, আব্বাস ভাই উচ্চারণ কিন্তু একটু লম্বা হয়ে যাচ্ছে, আর একটু ছোট করে তাড়াতাড়ি। যা, জি, জু, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, শেষে সাব্বির ভাই আছে। জি ওস্তাদ। জিম জবর ডা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। আচ্ছা, জি, মাশাআল্লাহ। জি সাব্বির ভাই, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের ৪টা হরফের উচ্চারণ আমরা মশকু করলাম, পড়লাম আর কি, উচ্চারণ করার চেষ্টা করলাম। আমরা এইভাবে ইনশাআল্লাহ একটু চেষ্টা করব মাখরাজের দিকে খেয়াল রেখে। আমাদের এইখানে ২ টা উদ্দেশ্য। একটা হইলো যে হরকতের উচ্চারণ করতে পারা, প্রত্যেকটা হরফের জবর দিয়ে উচ্চারণ কেমন হয় এইটা করতে পারা, জের দিয়ে করতে পারা, পেশ দিয়ে করতে পারা। আর এর সাথে আমরা যে বিষয়টা গুরুত্বের সাথে খেয়াল রাখবো
যেন উচ্চারণগুলো আমাদের সহি শুদ্ধ হয়। শুধু উচ্চারণ করতে পারলাম কোন রকম জবর জের পেশ দিয়ে, এইটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট না। আমাদের জন্য এই উচ্চারণটা সহি শুদ্ধ করতে হবে অবশ্যই। অন্যথায় আমাদের শুধুমাত্র উচ্চারণ নামমাত্র করতে পারা, এটা কিন্তু কোনো কাজে আসবে না। কারণ ওই যে একটু ওই ক্লাসের শুরুর দিকেই বললাম যে তেলাওয়াতের ক্ষেত্রে যে ভুলগুলি হয়, তো এই ভুলের বড় একটা অংশই হলো উচ্চারণগত সমস্যা, উচ্চারণের দুর্বলতা। তো ইনশাআল্লাহ আমরা এই উচ্চারণকে একেবারে পরিপূর্ণভাবে আমার পক্ষে যতটা সম্ভব পূর্ণ চেষ্টা ইনশাআল্লাহ করব। আজকে তাহলে আমাদের এই জিম পর্যন্ত থাক, তো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি ভালো, কিন্তু তারপরেও আমাদের কিছু সাথী ভাইরা দেখা যাচ্ছে যে অনুপস্থিত থাকে। তো প্রতিদিনই বলি, প্রতি ক্লাসেই প্রায়। তা আমরা কিন্তু সর্বদা আমাদের ওই সাথী ভাইদের একটু খোঁজ খবর নিব। আমাদের যেহেতু একটা গ্রুপ করা আছে ৫ জন ৫ জন করে, তো গ্রুপে একটু যে সমস্ত সাথী ভাইরা নেই, আমাদের অন্তত মনে করেন আমাদের গ্রুপে ৫ জন আছি। তো ক্লাসের সময় একটু খেয়াল করব যে আমার গ্রুপের ৫ জনের ভিতরে আমরা কয়জন আছি। তো যারা নাই, তো তাদেরকে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার।